আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য অনলাইন কম্প্যাক্ট ক্লাসের আজকে ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা সম্পূর্ণটা শেষ করব। সবাই সময় নিয়ে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবে। যেহেতু আগামী 4 মে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা, আমরা ইনশাআল্লাহ এর অনেক পূর্বেই আমাদের সব ভিডিও ইনশাল্লাহ আমাদের গ্রুপে আর ইউটিউবে আপলোড দিব। যারা এখনো গ্রুপে জয়েন হও নাই, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, তাহলে তোমাদেরকে গ্রুপে জয়েন করে ফেলা হবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে ত্রিকোণমিতি। প্রথমে আমরা প্রতিবারের মতো ত্রিকোণমিতির বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। তাহলে আমরা এবারও চট্টগ্রাম বোর্ডকে ফোকাস করেই দেখব। চট্টগ্রাম বোর্ড 2024 সালের যদি দেখি, তাহলে 2024 সালে চট্টগ্রাম বোর্ডে এমসিকিউ আসছে 4টা, 2023 সালে এমসিকিউ আসছে 3টা, এর আগে আসছে 4টা, এর আগে 8টা। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে ত্রিকোণমিতি থেকে খুব ভালো সংখ্যক এমসিকিউ বোর্ড এক্সামে আসে। তাহলে আমাকে যেটা মাথায় রাখতে হবে, এইবারও মিনিমাম 4 বা 5টা, এসএসসি 25 সালে মিনিমাম 4 বা 5টা এমসিকিউ আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে পাবো। তো ত্রিকোণমিতির এমসিকিউর জন্য আমরা আলাদা একটা প্লেলিস্ট দিব। এই অংশে আমরা সিকিউ বা একদম বেসিক থেকে শুরু করে আলোচনা করব। পরবর্তীতে দেখি 2024 সালে দেখা যাচ্ছে এই চ্যাপ্টার থেকে একটা করে কি আসছে, সিকিউ আসছে। তার মানে প্রতি বছর একটা দুইটা এভাবে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে মাস্ট একটা সিকিউ আসে। তাহলে এই যে 8.1, 8.2, 8.3 এই তিনটে চ্যাপ্টার থেকে আমাকে কি করতে হবে, আনসার করতে হবে। আমরা যেটা করছি 8.1 to 3 চ্যাপ্টারগুলোকে কম্প্যাক্ট করে আমরা কি করে ফেলছি, টোটাল তোমার একটা ক্লাসে প্যাটার্ন সাজালাম। তাহলে আমাদের প্রথম টপিক আসো। আমাদের প্রথম টপিক হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। আমি একটা এক্সিস আঁকলাম। এখন আরেকটা এক্সিস এঁকে রাখি। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ কি? যে সকল কোণ যার সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এই কোণগুলোকে বলা হচ্ছে জ্যামিতিক কোণ। তাহলে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত এরকম কোণ কার কার আছে? আমরা যদি চিন্তা করি একটা বৃত্ত, আমরা চিন্তা করলাম একটা বৃত্ত, তাহলে বৃত্তের মধ্যবর্তী কোণ কত? বৃত্তের মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বৃত্ত দ্বারা গঠিত কোণটা হচ্ছে একটা জ্যামিতিক কোণ। তারপর আমরা আরেকটা एग्जांपल দিতে পারি, সেটা হচ্ছে চতুর্ভুজ। যে কোনো ধরনের চতুর্ভুজ, আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা একটা বর্গ আঁকলাম, তাহলে বৃত্ত, জ্যামিতিক কোণ। বর্গ না বলে আমরা একসাথে চতুর্ভুজ বললে চতুর্ভুজের ভিতরে 5 ধরনের চতুর্ভুজ চলে আসতেছে: বর্গ, আয়ত, সমান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। তাহলে এরা সবাই হচ্ছে জ্যামিতিক কোণ। তার মানে যাদের সীমাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত তারা হচ্ছে জ্যামিতিক কোণ। এবার আসি আমরা ত্রিকোণমিতিক কোণে। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যার কোনো সীমা নির্দিষ্ট নেই। সীমা নির্দিষ্ট নেই মানে যার সীমাটা হচ্ছে, যার সীমা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝাই। সেটা হলো, আমরা এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে আমরা যদি এভাবে ঘূর্ণন শুরু করি, এক্স অ্যাক্সিস থেকে এভাবে ঘুরে আসলে, তাহলে এতটুকু পথ পর্যন্ত যদি আসি, এই পর্যন্ত যদি আসি, তাহলে এটা হচ্ছে 360 ডিগ্রি ঘূর্ণন। আমরা ঘুরতেছি ঘড়ির কাঁটার বিপরীতে, বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা 360 ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে না? এই অ্যাঙ্গেলটা হিসাব করলে 360 ডিগ্রি প্লাস থিটা। আবার আমরা সিমিলার ভাবে যদি এভাবে ঘুরি, এই পয়েন্টটা থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমরা এভাবে ঘুরে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ রোটেশন। তার মানে হচ্ছে এটা মাইনাস 360 ডিগ্রি প্লাস থিটা। মাইনাস 360 ডিগ্রি থেকে আরো থিটা সামনে গেলাম, মাইনাস 360 ডিগ্রি মাইনাস থিটা হবে, প্লাস থিটা না, সরি, মাইনাস 360 ডিগ্রি, যেহেতু আমরা মাইনাস রোটেশনে যাচ্ছি, মাইনাস থিটা। তাহলে
ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে যার কোনো নির্দিষ্ট সীমা নাই, যার কোণের মান অনেক বড় হতে পারে, আবার ঋণাত্মক ভাবে হিসাব করলে অনেক ছোট হতে পারে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আর জ্যামিতিক কোণ হচ্ছে জ্যামিতিক আকৃতিগুলোর সর্বোচ্চ কোণ, সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। তাহলে এরপরে যাচ্ছে আমাদের ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। তাহলে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ এই টপিকে আমরা কি আলোচনা করব দেখো। একটু আগে যদিও আলোচনা করে ফেলছি এটা। এই যে এটা এক্স অ্যাক্সিস থেকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দু থেকে আমরা আরেকটা রেখা নিলাম। হ্যাঁ, তাহলে একটা বিষয় খেয়াল করো, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক, মানে এটা হচ্ছে প্লাস থিটা। প্লাস থিটা মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লকওয়াইজ। ইংরেজিতে বলা হচ্ছে কি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ বা প্লাস থিটা বা ধনাত্মক কোণ, আর ঋণাত্মক কোণ হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ নেগেটিভ থিটা। তাহলে আমরা এরপরের টপিকে যাই, কোণ পরিমাপের একক। কোণ পরিমাপের একক বা কোণ পরিমাপের পদ্ধতি। তোমাদের এসএসসি লেভেলে কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুই ধরনের। একটা পদ্ধতি হচ্ছে ষাট মূলক, আর একটা পদ্ধতি হচ্ছে বৃত্তীয়। এইচএসসি লেভেলে আসে তোমরা আরেকটা পদ্ধতি পড়বা, সেটা হচ্ছে শতমূলক পদ্ধতি। আমরা আপাতত শতমূলক পদ্ধতি আলোচনা করতেছি না। তাহলে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির ব্যাপারটা বুঝো। আমি একটা সার্কেল নিলাম, সার্কেলের সেন্টার নিলাম। এই যে এই সার্কেল, যেটা সার্কেলটাকে যদি আমরা সমান দুই ভাগে যদি ভাগ করি, সার্কেলটাকে যদি সমান দুই ভাগে ভাগ করলাম, আবার সমান চার ভাগে ভাগ করলাম, সার্কেলটাকে একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তাহলে একটা সার্কেল কত? একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি সার্কেল। তাকে যখন আমরা চার ভাগে ভাগ করব, তাহলে আমার প্রতি ভাগে আসতেছে 90 ডিগ্রি। তাহলে প্রতি ভাগে 90 ডিগ্রি হলে এটাকে বলা হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ খেয়াল করিও, এটাকে বলা হচ্ছে কি চতুর্ভাগ। তাহলে চতুর্ভাগ, প্রতি চতুর্ভাগে 90 ডিগ্রি, প্রতি চতুর্ভাগে 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে, সেই পদ্ধতি ডিগ্রি আকারে প্রকাশ, সেটাকে বলা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতির ইংরেজি নামটা হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম, আর বৃত্তীয় পদ্ধতির ইংরেজি নামটা হচ্ছে সার্কুলার সিস্টেম। তাহলে এই যে 360 ডিগ্রি আমরা চার ভাগ করলাম, প্রতি ভাগে পাচ্ছেন 90 ডিগ্রি, অথবা একটা চতুর্ভাগ, সেটা হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি। অথবা আমরা এটা বলতে পারি, একটি বৃত্তকে যদি ব্যাস দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা সরল কোণ পাবো, এক সরল কোণ পাবো, এক সরল কোণ। এক সরল কোণ যদি পাই, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণকে 180 ডিগ্রিতে প্রকাশ করা, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি। এবার আসি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতিটা আর একটু ইজি। দেখো, বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা এখানে ব্যাসার্ধ মার্ক করলাম, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান একটা আমরা চাপ নিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ যতটুকু, ব্যাসার্ধের সমান চাপ নিচ্ছি। দেখো, সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এই যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধ হচ্ছে আর, চাপ হচ্ছে এস, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা সি। বলে রাখা ভালো, এখানে প্রত্যেকটা কোণ, এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা হিসাব করব, সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে থিটা ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলগুলোকে বলা হবে থিটা ডিগ্রি,
আর এটাতে বলা হবে থিটা সি, সার্কুলার সিস্টেম থেকে থিটা সি আসছে। এটা ষাটমূলক পদ্ধতি, অথবা এটাকে ডিগ্রি সিস্টেমও বলা হয়, ডিগ্রি সিস্টেমও বলা হয়। তাহলে আর ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি বৃত্তীয় পদ্ধতি থেকে, সেটা হচ্ছে এস ইকুয়াল আর ইন্টু থিটা সি। তার মানে বাংলায় যদি বলি তাহলে এস হচ্ছে বৃত্তচাপ, এস হচ্ছে বৃত্তচাপ সমান আর হচ্ছে ব্যাসার্ধ ইন্টু থিটা সি হচ্ছে কি, থিটা সি হচ্ছে বৃত্তীয় কোণ, যেটাকে রেডিয়ান কোণ বলা হয়, বৃত্তীয় কোণ। তাহলে বৃত্তীয় চাপ সমান ব্যাসার্ধ ইন্টু বৃত্তীয় কোণ, এভাবে হিসাব করা, সেটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। তাহলে আমাদের ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির প্রাইমারি আইডিয়া পাইছি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যতটুকু, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা বৃত্তীয় পদ্ধতি। আর বৃত্তের চতুর্ভাগকে প্রত্যেকটা চতুর্ভাগে 90 ডিগ্রি বা একটা সরল কোণকে 180 ডিগ্রি কোণে প্রকাশ করা, সেটা হচ্ছে কি ষাটমূলক পদ্ধতি। তাহলে আমরা এর পরবর্তীতে যাচ্ছি ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক। ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক, ষাটমূলক পদ্ধতির আরো কিছু ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক সমকোণ। 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক সমকোণ। তাহলে 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু যদি এক সমকোণ হয়, এটাকে যদি আমরা ভাগ করি, ভেঙে যদি 1 ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে 1 ডিগ্রি সমান কত? 1/90 সমকোণ। 1 ডিগ্রি সমান হচ্ছে 1/90 সমকোণ। তাহলে এটাকে আবার 1/90 সমকোণ না বলে এটাকে বলা হয় 60 মিনিট। এই যে এখানে যে চিহ্নটা ব্যবহার করলাম, এই চিহ্নটার নাম হচ্ছে মিনিট। এই চিহ্নটার নাম হচ্ছে কি? মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 1/90 সমকোণ সমান 60 মিনিট। আবার 60 মিনিট যদি হয়, আবার এখান থেকে আমরা পাচ্ছি 1 মিনিট। 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এই যে আমরা দুইটা প্রাইম দিলাম, এই চিহ্নটার নাম হচ্ছে সেকেন্ড। তাইলে আমরা কি করতে পারি? এখন আমরা একটা বিষয় বলি, আমরা যদি উল্টা কাজটা করি, যদি কি করি, সেকেন্ড থেকে মিনিটে আসলে কি করতে হবে? সেকেন্ড থেকে মিনিটে আসলে গুণ করতে হবে, বা মিনিট থেকে সেকেন্ডে গেলে ভাগ করতে হবে, ভাগ করে করে যেতে হবে। তাইলে এখান থেকে আমরা 1 মিনিট থেকে 60 মিনিট থেকে আমরা 90 ডিগ্রি ম্যাথ করার সময় এভাবে আমরা সামনে আগাইতে পারবো। তাইলে আসো পরবর্তী টপিকে যাই, বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতির একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। বৃত্তীয় পদ্ধতিতে আমরা বৃত্তীয় পদ্ধতি এবং ষাটমূলক পদ্ধতির কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো একটু আলোচনা করে ফেলি। সম্পর্কটা হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু যদি পাই রেডিয়ান হয়, 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান, যেহেতু আমরা এটাকে অর্ধেক করছি। 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 রেডিয়ান। তারপরে 90 45, এরপর হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। এরপর হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 6 রেডিয়ান। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি 0 ডিগ্রি ইকুয়াল টু 0 রেডিয়ান। 0 ডিগ্রি ইকুয়াল টু 0 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে তাদের সম্পর্ক। এবং আমাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রূপান্তর সম্পর্ক। এরপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রূপান্তর সম্পর্ক। তাহলে রূপান্তর সম্পর্কটা কিরকম দেখো, রূপান্তর সম্পর্কটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। অনুরূপভাবে এখান থেকে আমরা বের করতে পারি 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি।
1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই কত 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে বৃত্তীয় পদ্ধতির এই রূপান্তরের সম্পর্ক এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গেলাম প্রতিজ্ঞা 1। আমি প্রতিজ্ঞার প্রমাণগুলো পড়াবো না, কারণ হচ্ছে প্রমাণ তোমরা ইতিমধ্যে পড়েছো বা প্রমাণ অত বেশি গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা জাস্ট প্রতিজ্ঞাটা মনে রাখার জন্য এমসিকিউ শর্টকাট হিসেবে আমরা এটা দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি তাদের ব্যাসের অনুপাত পরস্পর সমান। তাইলে ব্যাপারটা আমি একটু বোঝাই। আমরা একটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত ব্যাসার্ধ নিলাম, আর একটা বৃত্ত নিলাম, খেয়াল করো বিষয়টা। তাহলে এই বৃত্ত এটা একটা ছোট বৃত্ত আর একটা হচ্ছে বড় বৃত্ত। তাহলে এই ছোট বৃত্তটার পরিধি ব্যাসার্ধ হচ্ছে r1, বড় বৃত্তটার ব্যাসার্ধকে আমরা r2 ধরতেছি। তাহলে আমাকে বলছে স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তাহলে এটার পরিধি কি হবে? এটার পরিধি হবে 2 পাই r, 2 পাই r1, যেহেতু আমরা r1 ইউজ করছি। তাহলে এটার পরিধি হবে 2 পাই r2। এখন আমাকে বের করতে বলছে কি পরিধি ডিভাইডেড বাই ব্যাস। আমাকে বের করতে বলছে পরিধি ডিভাইডেড বাই ব্যাস স্ব বৃত্তের জন্য। এটা আমার এই মানটা বের করতে হবে, পরিধি ডিভাইডেড বাই ব্যাস। তাহলে পরিধি ডিভাইডেড বাই ব্যাস যদি হয়, এখান থেকে আমরা কি পাচ্ছি 2 পাই r1 ডিভাইডেড বাই r1 ডিভাইডেড বাই 2r1, কারণ এটা ব্যাস বলছে, ব্যাস যদি হয় তাহলে দ্বিগুণ হয়ে যাবে। এই যে ব্যাস, ব্যাস যদি হয় দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2r1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত? এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এই যে 2 2 কাটা r1 r1 কাটা, ফলে এখান থেকে পাচ্ছি পাই, একটা ধ্রুবক মান। অনুরূপভাবে আমরা যদি এখান থেকে পরিধি আর ব্যাসের অনুপাত নিই তাহলে কি পাবো? পরিধি আর ব্যাসের অনুপাত নিলে পরিধির অনুপাত, পরিধি হচ্ছে 2 পাই r2 ডিভাইডেড বাই ব্যাস হচ্ছে 2r2। তাহলে এদের মধ্যে যদি কি হয়, এদের মধ্যে যদি কাটাকাটি হয়, এদের মধ্যে যদি কাটাকাটি হয় 2 2 কাটা আর 2r2 কাটা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পাই। তার মানে যে কোনো দুইটা বৃত্ত, সেটা ছোট বৃত্ত বড় বৃত্ত, যে বৃত্ত হোক, তাদের পরিধি আর ব্যাসের অনুপাত কি হবে? সমান হবে, এবং সেটা কত? পাই। এখান থেকে এমসিকিউ যদি আসে এই টপিক থেকে, প্রতিজ্ঞা 1 থেকে, তাহলে সেটা হবে দুইটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত নিচের কোনটি। তখন অপশনে 2r 2 পাই এভাবে করে পাই অপশন দিতে পারে। তাহলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিক হলো বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আচ্ছা, আমরা একটা চিত্র দিয়ে বোঝাই আগের মতোই, কারণ আমরা যদি প্রত্যেকটা বিষয়ে ইয়া করে পড়তে চাই, প্রমাণ সহকারে পড়তে চাই, তাহলে এই ভিডিওটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টার ভিডিও হয়ে যাবে একটা চ্যাপ্টার। তোমরা আশা করি অতক্ষণ ধৈর্য ধরবা না। যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে, আমরা আগে কেন্দ্রস্থ কোণ আঁকি। তাহলে আমার এখানে যে টিটাটা আঁকলাম, এই যে এই টিটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আচ্ছা, এটা টিটা হইলে এটাকে আমরা এস ধরলাম। ঠিক আছে, যে কোনো চাপের উপর, বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে এই কথাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, গাণিতিক প্রকাশ দিই, গাণিতিক প্রকাশ, সেটা হলো আমরা এখান থেকে কিন্তু এস ইকুয়াল আর টিটার সম্পর্কটাই পাচ্ছি। আমি ব্যাসার্ধটা একটু ডিনোট করে দিই। গাণিতিক প্রকাশটা হচ্ছে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ টিটা। তাহলে এভাবে লিখি, কেন্দ্রস্থ কোণ ইজ প্রপোর্শনাল টু বৃত্তচাপ। তাহলে কেন্দ্রস্থ কোণ টিটা ইজ প্রপোর্শনাল টু বৃত্তচাপ হচ্ছে এস। তাহলে সমানুপাতিক চিহ্ন তুললে সমান এবং একটা ধ্রুবক দিতে হয়। তাহলে সমানুপাতিক চিহ্ন তুললে সমান এবং ধ্রুবক কে দিচ্ছি? দেখো, টিটা ইজ প্রপোর্শনাল টু, এখানে প্রপোর্শনাল চিহ্ন তুললে ইকুয়াল 1/r, ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক রাশি, ব্যাসার্ধের বিপরীত রাশি 1/r ইন্টু বৃত্তচাপ হচ্ছে এস। ফলে আমরা এখান থেকে ফাইনালি পাচ্ছি কি
আমরা এখান থেকে ফাইনালি পাচ্ছি s ইকুয়াল r থিটা, s ইকুয়াল r থিটা। তাহলে s ইকুয়াল r থিটা যেটা, সেটাই হচ্ছে কি আমার এই প্রতিজ্ঞা 2 এর সম্পর্কের প্রমাণ। আসো পরবর্তী টপিকে যাই। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ আমরা কিভাবে প্রমাণ করব দেখো। এই প্রমাণটা যদিও আমরা একটু আগে দেখাইছি, রেডিয়ান কোণ ধ্রুব কোণ, তারপর একটু করে দেখাই। আমরা একটা সার্কেল নিলাম, তাহলে এই সার্কেলটার কোণ রেডিয়ান কোণ কিভাবে বানাবো? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ নিলাম, ধরে নিলাম যে এটা ব্যাসার্ধের সমান চাপ। তাহলে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কি রেডিয়ান কোণ। তাহলে এটা যদি রেডিয়ান কোণ হয়, আমরা এখান থেকে এই বৃত্তের চাপটাকে s দিয়ে প্রকাশ করতে পারি। ব্যাসার্ধ এটা r, এটাও ব্যাসার্ধ, এটাও r। তাহলে রেডিয়ান কোণ ধ্রুব কোণ হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে উৎপন্ন করছে কোণ, সেটাকে আমরা কি বলতেছি? রেডিয়ান কোণ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ রেডিয়ান কোণ। এখান থেকে সম্পর্ক হচ্ছে বৃত্ত চাপ ইকুয়াল ব্যাসার্ধ ইনটু রেডিয়ান কোণ। কারণ রেডিয়ান কোণকে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। থিটা সি ইকুয়াল টু বৃত্তের চাপ s ডিভাইডেড বাই r। এক কথায় বৃত্তের চাপ এবং ব্যাসার্ধের অনুপাতই হচ্ছে কি রেডিয়ান কোণ। বা আমরা এটা ওভাবে লিখে দিই, আবার বুঝতে সুবিধা হবে। তাহলে রেডিয়ান কোণ ইকুয়াল টু বৃত্তের চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বৃত্তচাপ ডিভাইডেড বাই কত? ব্যাসার্ধ। তাহলে রেডিয়ান কোণ থিটা সি ইকুয়াল টু বৃত্তচাপ s ডিভাইডেড বাই r, যে কথাটা আমরা এখানে লিখছি। তাহলে এখান থেকে r গুণ করলে কি পাচ্ছি? s ইকুয়াল r থিটা সি। তাহলে যে কোনো থিটা নি, এখানে চাপ যত বড় হবে, এখান থেকে আমি একটা নোট লিখে দিই তোমাদের। নোট হচ্ছে চাপ s বাড়লে কি বাড়বে? চাপ s বাড়লে থিটা বাড়বে, চাপ s বাড়লে থিটা বাড়বে। সেটা হচ্ছে কখন? একই বৃত্তে, একই বৃত্তে। আবার চাপ s বাড়লে আর বাড়বে, সেটা হচ্ছে ভিন্ন বৃত্তে। ওই যে একটু আগে দেখাইলাম প্রতিজ্ঞাকে, দুইটা, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, এই ক্ষেত্রে বিষয়টা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি প্রতিজ্ঞা 4। তাহলে এটা আর বোঝানোর দরকার নেই। আর ব্যাসার্ধের কোনো বৃত্তে s দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে s r থিটা হবে। এটা আমরা বুঝাই ফেলছি, এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। আবার আসো কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক। ইতিমধ্যে আমরা কোণের ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক পড়ে ফেলছি। এই যে কোণের ডিগ্রি পরিমাপ এবং রেডিয়ান পরিমাপের সম্পর্ক হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে আমরা যেটা দেখাইছি, বৃত্তীয় পদ্ধতিতে আমরা রূপান্তর সম্পর্ক যেটা দেখাইছি, সেই রূপান্তর সম্পর্কটাই হচ্ছে কোণের ষাটমূলক আর বৃত্তের মধ্যে সম্পর্ক। ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে রূপান্তর সম্পর্ক। তাহলে আসো এরপর পরের টপিকে আমরা যাচ্ছি। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা যদি থিটা হয়, থিটা থেকে দূরের যে বাহুটা তার নাম হচ্ছে লম্ব। থিটার সংলগ্ন যেটা সেটা হচ্ছে ভূমি। ভূমি। তারপর থিটার সাথে সবচেয়ে বৃহত্তম বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো বিষয়টা, লম্বকে আরেকটা নামে নামকরণ করা হয়, সেটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। তারপর ভূমিকে আরেকটা নামে নামকরণ করা হয়, সেটা হচ্ছে সন্নিহিত বাহু।
সন্নিহিত বাহু। অতিভুজের নাম অতিভুজি। তাহলে আমরা যদি এখন ইংরেজিতে তাদের নামগুলো লিখি, লম্ব, লম্ব মানে তো আমরা জানি বিপরীত বাহুকে বলা হয় অপোজিট সাইড, অপোজিট সাইড। আর সন্নিহিত বাহু হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড। আর অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস। এখন দেখো এই যে সমকোণী ত্রিভুজের এই যে তিনটা বাহু নামকরণের সাথে আমাদের আরেকটা টপিক রিলেটেড, সেটা হচ্ছে তাদের অনুপাত। তাদের অনুপাত, অনুপাত কি সেটা হচ্ছে প্রথমে আমরা যে অনুপাতটা দেখবো সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপর আমরা যদি বলি কস থিটা, কস থিটা সাইনের বিপরীত হচ্ছে কোজেক থিটা, কোজেক থিটা। কোজেক থিটা ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তারপর কস থিটা, কস থিটার অনুপাত কি? কস থিটার অনুপাত হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এরপরে আসে কজের পরে ট্যান, ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত হচ্ছে কি কট থিটা। কট থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব যদি হয়, এবার আসো আমরা এই যে কার অনুপাত কখন কোনটা সেটা যদি আমরা মনে রাখতে চাই, তাহলে মনে রাখার একটা টেকনিক দিই, মনে রাখার টেকনিক। যদি এটা তোমরা জানো, মনে রাখার টেকনিকটা হচ্ছে তিনটা ছন্দ দিয়ে মনে রাখবো। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে আমরা এই ছন্দটা দিয়ে, এই তিনটে ছন্দ বা মেমোনিক্স দিয়ে আমরা এই অনুপাতগুলোকে মনে রাখতে পারবো। সাগর সাইন, সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি। এর বিপরীতগুলো বিপরীত একই রকম। তাহলে আশা করি আমরা সমকোণী ত্রিভুজের নামকরণ এবং তার রিলেটেড এই টপিকগুলো বুঝতে পারছি। এবার আমরা যাব পরবর্তী টপিকে। আসো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক একটা একটার বিপরীত। sin θ = cosec θ 1/cosec θ, sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ। sin θ = 1/cosec θ, similarly cosec θ = 1/sin θ। অনুরূপভাবে আমরা বলতে পারি cos θ = 1/sec θ, sec θ = 1/cos θ, last one tan θ = 1/cot θ, cot θ = 1/tan θ। তাহলে এই অনুপাতগুলো পরস্পরের কি হবে? বিপরীত হবে। পরবর্তী টপিকে গেলাম, ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত সহজ অবেদাবলী। অবেদ মানে এগুলো হচ্ছে আজীবন সত্য, সূত্র, অবেদ বা সূত্র। তাহলে sin square θ + cos square θ = 1, এই সম্পর্কটা থেকে আমরা আরেকটা সম্পর্ক বের করতে পারি, আরো দুইটা। sin square θ = কত? 1 - cos square θ, cos square θ = কত? cos square θ = 1 - sin square θ। সিমিলারলি আমরা sin θ cos θ করতে পারি রুট দিয়ে, এটা তোমরা জানো। এখান থেকে আমরা বলতে পারি
sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এখান থেকে বলতে পারি tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা ব্যতিক্রম একটু। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে কোসেক স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তারপর পাচ্ছি cot স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আশা করি তোমরা এই সম্পর্কগুলো বুঝতে পেরেছো। আমরা যাচ্ছি পরবর্তী টপিকে, কারণ আমাদের অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, সলভ করতে পারি না। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার এই চার্টটা, সেটা হচ্ছে মনে রাখার টিপস ত্রিকোণমিতিক অপারেটর। ত্রিকোণমিতিক অপারেটর কোনটা কখন পজিটিভ। আমাদের এখানে টোটাল 4টা চতুর্ভাগ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্ট। তাইলে আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, টেকনিকটা হচ্ছে আস্তেগফিরুল্লাহ টেকনিক। আস্তেগফিরুল্লাহ টেকনিকটা কিরকম দেখো, আস্তেগফিরুল্লাহ টেকনিকটা হচ্ছে এটা আমরা সাধারণত মুসলিমরা শয়তান তাড়ানোর জন্য দোয়াটা ইউজ করি। আস্তেগফিরুল্লাহ রমজানের দিন আস্তেগফিরুল্লাহ বেশি করে পড়বা, শয়তান তাড়ানোর দোয়া হিসেবে ইউজ করি। এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টে হচ্ছে অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ বোঝানোর জন্য আস্তেগফিরুল্লাহর এ। সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন এবং সাইনের সাথে রিলেটেড সাইনের বিপরীত হচ্ছে কোজ্যাক। দিস ইজ কোজ্যাক নট কোসেক, তন্তসহ উচ্চারণ করবো না, বর্গীয় জ। তারপর সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন আর কোজ্যাক পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে কজ আর সেক পজিটিভ। আর ফিরুল্লাহ যেটা এটা হচ্ছে টেকনিক মিলানোর জন্য আমরা দিছি। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে ট্যান কট পজিটিভ, ফোর্থ কোয়াড্র্যান্টে হচ্ছে কি কজ আর সেক পজিটিভ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন চতুর্ভাগে কোন অপারেটর পজিটিভ সেটা বোঝার একটা টেকনিক। এরপরে যাচ্ছি আমরা বেসিকের প্রায় শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে কোন মানটা কখন কি হবে, সাইন কত এর মান। দেখো বিষয়টা সেটা হচ্ছে আমাদের জানা মান হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই মানগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মোটামুটি শেষ। এই চারটা তোমরা অবশ্যই অনেকেই জানো, আমি জাস্ট এখানে ব্যতিক্রম যেগুলো সেগুলো একটু আলোচনা করব। তোমার টোটাল 4টা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে cot θ, cot 0 সমান cot θ সমান 1/tan θ। তাহলে 1/tan θ যদি হয় cot θ এর মানটা অসংখ্যায়িত হবে, কারণ tan 0 এর ভ্যালু 0, cot 0 এর ভ্যালু হচ্ছে 1/0, 1/0 হওয়ার কারণে এটা অসংখ্যায়িত হবে। বিপরীত ক্রমে cosec θ মানে হচ্ছে 1/sin θ। তাহলে sin θ এর ভ্যালু কত, sin θ এর ভ্যালু 0 হওয়ার কারণে 1/0, এটা অসংখ্যায়িত হবে। সিমিলার ভাবে tan 90 এর মানটা অসংখ্যায়িত, আর sec 90 এর ভ্যালুটাও অসংখ্যায়িত, কারণ sec θ সমান 1/cos θ। তাহলে এখানে বসাতে হবে cos 90 এর ভ্যালু হচ্ছে তাও 0, এটা 1/0 হওয়ার কারণে অসংখ্যায়িত হবে। বাকি মানগুলো আশা করি তোমরা পারো, না পারলে বলবা, আমি তোমাদের আরেকটা ভিডিও আমরা রেডি করে দিব। তাহলে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক আলোচনা এতটুকুই। এখন আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের গাণিতিক অংশ আলোচনায় যাচ্ছি। এখন আমরা চলে আসলাম আমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। চলো আমরা একটা প্রশ্ন দেখে নিই। প্রশ্নটা হচ্ছে এই একই উদ্দীপক দিয়ে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো, সুতরাং উদ্দীপকটা একটু ভালো করে দেখি। কোন একটা পাহাড়ের উচ্চতা হচ্ছে 4848 কিলোমিটার হোক বা মিটার হোক। তারপর পাহাড়টির শীর্ষবিন্দুর দূরবর্তী কোন একটি স্থানে 2.25 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণটিকে রেডিয়ান এককে প্রকাশ করা যায়। রতন নামক একজন ব্যক্তি গাড়িতে করে ঢাকা থেকে ওই স্থানে যায় এবং সকাল 10:35 ওই স্থান থেকে পাহাড়টি দেখার চেষ্টা করছিল। সে পাহাড়ে যাওয়ার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার ঘুরছিল। চাকাটির ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই উদ্দীপকের ভিত্তিতে পাহাড় থেকে দূরবর্তী স্থানটির দূরত্ব কত। এখানে বা দেওয়া আছে পাহাড়ের উচ্চতা h, পাহাড়ের উচ্চতা h যেটা, সেটাকে আমরা এখানে ধরবো s বৃত্তচাপ হিসাবে। পাহাড়ের উচ্চতাটা বৃত্তচাপ হিসাবে কেন সেটা একটু করে বলে দিই।
কথার কথা এটা পাহাড়। আমরা এই জায়গা থেকে একজন ব্যক্তি রওনা হয়েছে, একজন ব্যক্তি এখান থেকে রওনা হয়েছে। পাহাড়টা কোণ উৎপন্ন করছে কত? পাহাড়ের শীর্ষবিন্দু এই ব্যক্তির সাথে কোণ উৎপন্ন করছে বা এই অবস্থানের সাথে কোণ উৎপন্ন করছে, এই কোণটা হচ্ছে 2.25 ডিগ্রি। আমাকে প্রথমে এটা বুঝতে হবে। তাহলে এস কত? এস হচ্ছে 8.848 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার। পাহাড়টির শীর্ষবিন্দু কোণ, তাহলে কোণ উৎপন্ন কোণ, এরপরে উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু হচ্ছে 2.25 ডিগ্রি, 2.25 ডিগ্রি। তারপর আমাকে বের করতে হবে দূরবর্তী স্থানটির দূরত্ব। তাইলে স্থানটির দূরত্ব আর, স্থানটির দূরত্ব সমান আর, আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা জানি S ইকুয়াল আর থিটা, S ইকুয়াল আর থিটা। তাহলে S ইকুয়াল আর থিটা যদি হয়, আমার বের করতে হবে আর, বা আর ইকুয়াল S ডিভাইডেড বাই থিটা, আর ইকুয়াল S ডিভাইডেড বাই থিটা। S এর মান কত? S এর মান হচ্ছে আমার 8.848 ডিভাইডেড বাই থিটার ভ্যালু, থিটাটা রেডিয়ানে বসাতে হবে, থিটার ভ্যালু হচ্ছে ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে থিটার ভ্যালু ডিগ্রিতে দেওয়া থাকলে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে কনভার্ট করে? আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 180, দেন 2.25 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 ইন্টু 2.25। তাহলে আমার 2.25 যেটা, সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে ফেলি আগে, তাহলে আমার ইজি হবে। তাহলে দেখো, শিফট পাই ইন্টু 2.25 ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই 180 ইকুয়াল, ঠিক আমরা দশমিকে নিই 0.0392, 0.0392 রেডিয়ানে কনভার্ট করলে এত রেডিয়ান। তাহলে এটা রেডিয়ান বসা দিলে 0.0392 রেডিয়ান। তাহলে আমার পাহাড়টার দূরত্ব কতটুকু আসতেছে আমরা সেটা একটু ক্যালকুলেশন করে দেখি। 8.848 ডিভাইডেড বাই আনসার, তাহলে আসতেছে 225.31, 225.31। যেহেতু আগের এককটা কিলোমিটার ছিল, পাহাড়ের উচ্চতা এটাও কিলোমিটার, 225.31 কিলোমিটার দূরে পাহাড়টার উৎপন্ন কোণ হবে কত? 0.0392 রেডিয়ান। তাহলে আশা করি পাহাড়ের উচ্চতা নির্ণয়ের এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। আমরা S ইকুয়াল আর থিটা দিয়েই করছি। আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে? গাড়িটির গতিবেগ নির্ণয় করো, গাড়িটির গতিবেগ নির্ণয় করো একই ইনফরমেশন থেকে। তাহলে গাড়িটির গতিবেগের জন্য আমার কি দেওয়া আছে এখানে ইনফরমেশন খেয়াল করি। গাড়িটির চাকা প্রতি মিনিটে 720 বার ঘুরছিল, চাকাটির ব্যাসার্ধ হচ্ছে এত মিটার। তাহলে চাকার ব্যাসার্ধ যদি 0.25 মিটার হয়, গাড়িটা যদি 720 বার ঘুরে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে আগে আমার সেটা বের করতে হবে। দূরত্ব পাইলে দেন আমরা ওখান থেকে কি করতে পারবো? ব্যাগ বের করতে পারবো। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে সেটা আমরা লিখি। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল 0.25 মিটার। চাকার ব্যাসার্ধ যদি 0.25 মিটার হয়, তাহলে চাকার পরিধি, চাকার পরিধি সমান হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। তাহলে 2 পাই আর যদি হয় 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.25,
আর এর ভ্যালু হচ্ছে 0.25। তাহলে রেজাল্টটা কত আসে? 2 shift pi into 0.25। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 1.5707 1.5707। যেহেতু এটা মিটার ছিল, এটাও মিটার, মানে চাকার পরিধি হচ্ছে এত মিটার। তাহলে চাকা পরিধি এত মিটার মানে হচ্ছে 1.5707 মিটার, মানে হচ্ছে চাকা যদি একবার ঘুরে, গাড়ির চাকাটা যদি পুরোপুরি একবার ঘুরে, তাহলে সেটা 1.57 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন একবার ঘুরে অতিক্রম করে, একবার ঘুরে পথ অতিক্রম করে, একবার ঘুরে পথ অতিক্রম করে 1.5707 মিটার। তাহলে আমার টোটাল কয়বার ঘুরতেছে, কয় মিনিটে? প্রতি মিনিটে 60 সেকেন্ডে। তাহলে 720 বার, 720 বার ঘুরে পথ অতিক্রম করে হচ্ছে 720 গুণ 1.5707 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এত ইন্টু 720, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 1130.97। টোটাল দূরত্ব হচ্ছে 1130.97 মিটার। এটা হচ্ছে গাড়িটা সম্পূর্ণ পথ অতিক্রম করছে কত সেকেন্ডে? প্রতি মিনিটে। তাইলে সুতরাং 1 মিনিটে, 1 মিনিট বা 60 সেকেন্ড, 60 সেকেন্ডে অতিক্রম করে, 1 মিনিট বা 60 সেকেন্ডে অতিক্রম করে 1130.97 মিটার। সুতরাং আমাকে ব্যাগ বের করতে বলছে, গাড়িটির গতিবেগ। তাহলে গতিবেগ মানে 1 সেকেন্ডে, সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করে 1130.97 ডিভাইডেড বাই 60 সেকেন্ড। তাহলে এখান থেকে কি পাচ্ছি? ডিভাইডেড বাই 60 সেকেন্ড। তাহলে কত? 6 পাই, অথবা দশমিকের মানটা হচ্ছে 18.84 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। 18.84 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে গাড়ির গতিবেগ, এটাই হচ্ছে গাড়ির গতিবেগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণের মানকে রেডিয়ানে প্রকাশ করো। তাইলে এটা তোমাদের জন্য নতুন। আমাকে উক্ত সময়টা কত দেওয়া আছে? 10:35। তাহলে দেখো এখানে প্রদত্ত সময় সমান 10:35। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা কোনটা? তাহলে আমরা তুলনা করতে চাইলে, সুতরাং ঘন্টার কাঁটা হচ্ছে আওয়ার 10, মিনিটের কাঁটা মিনিট হচ্ছে 35 মিনিট। ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমরা বেসিক ল দিয়ে করছো, আমরা বেসিক ল না দিয়ে একটা সূত্র আছে, টেকনিক্যাল সূত্র, ওই সূত্রটা দিয়ে করব। আমরা জানি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু মডুলাস অফ 11m ডিভাইডেড বাই 2 মাইনাস 30h। 11m ডিভাইডেড বাই 2 মাইনাস 30h। তাহলে এখান থেকে আমরা যদি রেজাল্ট বসাই দিই, তাহলে কি আসে দেখো,
এই সূত্রটা দিয়ে আমরা ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। আমাকে এখানে কোণটা বের করার পর আবার কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 11 ইন্টু, আমার এখানে মিনিট দেওয়া আছে 35 মিনিট, ডিভাইডেড বাই 2 মাইনাস 30 ইন্টু এইচ এর মান হচ্ছে কত, 10। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 11 ইন্টু 35, 385 minus 2, 385 divided by 2, এটা হচ্ছে 192, মডুলাস অফ 192.5 মাইনাস 30 ইন্টু 10, 300। তাহলে ফাইনালি রেজাল্টটা কত আসতেছে দেখো, যেহেতু মডুলাস ইউজ করছি আমাদের এখানে ঋণাত্মক মান আসবে না, ধনাত্মক মানে আসবে, মাইনাস 300। নেগেটিভ আসছে, নেগেটিভটাকে আমরা পজিটিভ লিখবো। অ্যাঙ্গেলটা হচ্ছে 107.5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 107.5 ডিগ্রি, এত ডিগ্রিতে আসছে, অ্যাঙ্গেলটা আসছে ডিগ্রিতে। আমাকে বলছে মানকে রেডিয়ানে প্রকাশ করো, মানে এটাকে ডিগ্রি থেকে কিসে নিয়ে যেতে হবে স্যার, ডিগ্রি থেকে যেতে হবে রেডিয়ানে। তাইলে এখন 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে পাই ডিভাইডস 180 রেডিয়ান, 107.5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 180 ইন্টু 107.5, এটাই। তাহলে এখান থেকে রেজাল্টটা বের করি আমরা, shift pi divided by 180 into 107.5, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 1.8762 1.8762 রেডিয়ান, 1.8762 রেডিয়ান, 1.8762 রেডিয়ান। এটাই হচ্ছে কি উক্ত সময়ে, যে সময়টা দেওয়া আছে সেই সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণ, সেটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। এটার মাধ্যমে, এই যে এই সূত্রটার মাধ্যমে 11m ডিভাইডেড বাই 2 মাইনাস 30h মডুলাসের ভিতর, এই সূত্রটা দিয়ে আমরা ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে পারবো। তারপরে যাচ্ছে বলছে যদি ঢাকা থেকে ওই দূরবর্তী স্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ঢাকা থেকে ওই দূরবর্তী স্থানে পৌঁছাতে কত সময় লাগবে, কত সময় লাগবে সেটা বের করার আগে আমাকে কি করতে হবে, আমাকে আগে দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব বের করতে পারলে তারপর আমরা কি করতে পারবো, আমরা ঢাকা থেকে ওই দূরবর্তী স্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমাকে থিটা দেওয়া আছে, এটা থিটা। তারপর ঢাকা থেকে ওই স্থানের দূরত্ব বের করতে হবে। তাহলে ঢাকা থেকে এর আগের ইনফরমেশনটা 2.25 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, এখন হচ্ছে 2 ডিগ্রি। তাইলে আমাকে বের করতে হবে ওই স্থানের দূরত্ব আর। তাইলে এখানে ঢাকার সাথে উৎপন্ন কোণ, ঢাকার সাথে উৎপন্ন কোণ, ঢাকার সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 2 ডিগ্রি, থিটা ইকুয়াল 2 ডিগ্রি। তারপর হচ্ছে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা h is equals to s is equals to 8.848 কিলোমিটার। তাহলে এখন ঢাকা থেকে দূরত্ব বের করব, ঢাকা থেকে দূরত্ব। সুতরাং ঢাকা হতে দূরত্ব, ঢাকা হতে দূরত্ব হচ্ছে আর। সুতরাং বা আমরা জানি লিখি, আমরা জানি s ইকুয়াল, একেবারে লিখে দিচ্ছি আমি, ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি সূত্র পাই আর থিটা ডিভাইডেড বাই
180। ওই পাই বাই 180 যেটা দিয়ে আমার গুণ করতে হইতো 2 ডিগ্রিকে কনভার্ট করার জন্য, সেটা আমরা একেবারে লিখে দিলাম। তাহলে এখন এখানে রেজাল্টগুলো বসাইলে কি আসে, পাই ইন্টু আর এর ভ্যালু আমরা জানি না, আমাকে বের করতে হবে আর ই। তাহলে এখান থেকে আমরা আগে সূত্রটা বিল করে নিই। তাহলে আর ইকুয়াল এস ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ইন্টু থিটা। তাহলে কত আসতেছে, এস এর ভ্যালু হচ্ছে 8.848 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ইন্টু থিটা 2। তাহলে এই রেজাল্টটা কত আসে, এটা যত আসবে ঢাকা থেকে দূরত্ব হচ্ছে তত, তারপরে আমরা সময় বের করতে পারবো। 8.848 ইন্টু 180 divided by 2 shift pi 253.47 253.47 কিলোমিটার। এটা হচ্ছে ঢাকা থেকে ওই স্থানের দূরত্ব। তাহলে ঢাকা হতে ওই স্থানের দূরত্ব আর, এটা আমরা বের করলাম। এখন আমাকে স্থানের দূরত্বটা বের করতে বলে না, আমাকে বলছে ওই স্থানে পৌঁছাতে গাড়ির কত সময় লাগবে। তাহলে গাড়িটা কিভাবে যাচ্ছে, গাড়িতে করে ঢাকা থেকে ওই স্থানে এত পাহাড়টি দেখার চেষ্টা করছিল, এবং সেই পাহাড়ে যাওয়ার সময় গাড়িটি প্রতি মিনিটে 720 বার করে ঘুরছিল চাকার ব্যাসার্ধ। তাহলে আমরা এর আগের প্রশ্নে কি ইনফরমেশন পাইছি একটু দেখো। এখানে আমরা গাড়ির ব্যাগ পাইছিলাম, গাড়ির ব্যাগটা কত পাইছিলাম, 18.84 মিটার পার সেকেন্ড। এই ব্যাগটা থেকে আমরা সময় বের করবো। এটা কত নম্বর প্রশ্ন ছিল আমাদের, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 থেকে প্রাপ্ত গতিবেগ, সুতরাং 3 নং হতে প্রাপ্ত গাড়ির গতিবেগ। তাহলে গতিবেগটা কত, গতিবেগটা হচ্ছে আমার 18.84 ms ইনভার্স 1। তাহলে আমরা দূরত্ব পাইলাম আর ব্যাগ পাইলাম। তাহলে এবার আমাকে বের করতে হবে প্রয়োজনীয় সময়। তাহলে ওই দূরবর্তী স্থানে পৌঁছাতে কত সময় লাগবে, সুতরাং ঢাকা হতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, ঢাকা হতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়, ঢাকা হতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত লাগবে, সেটা হচ্ছে প্রয়োজনীয় সময় দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ। তাহলে দূরত্বটা কত, 253.47 কিলোমিটার ডিভাইডেড বাই কিলোমিটার। এটা তো কিলোমিটারে আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলবো। মিটারে কনভার্ট করলে, যেহেতু আমাদের নিচে ব্যাগটা মিটারে আছে, ইন্টু 1000। তাহলে প্রয়োজনীয় সময় কি পাচ্ছি আমরা, প্রয়োজনীয় সময় পাচ্ছি 253,476.5286 এত মিটার ডিভাইডেড বাই 18.84 এত মিটার ডিভাইডেড বাই এত ms ইনভার্স 1। তাহলে আমাদের সময়টা ডিভাইডস 18.84, আমাদের টোটাল সময় লাগবে 13,454.16 সেকেন্ড। 13,454.16 সেকেন্ড, এটা হচ্ছে ঢাকা থেকে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। তাহলে এই সময়টাকে আমরা আওয়ারে কনভার্ট করব। তাহলে সেকেন্ডকে আওয়ারে নিতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, আমার 1 আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট ইকুয়ালস টু কত, 60 সেকেন্ড। তাহলে এটাকে অলমোস্ট তোমার 36 দিয়ে ভাগ করতে হবে।
3600 দিয়ে ভাগ করতে হবে। 3600 দিয়ে ভাগ করলে 13,454.16 ডিভাইডেড বাই 3600, 3.73 আওয়ার। ঢাকা থেকে আমার ওই নির্দিষ্ট স্থানটাতে পৌঁছাতে সময় লাগবে 3.73 আওয়ার। তাইলে আশা করি তোমরা স্টেপটা বুঝতে পারছো। তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখবা, তাইলে ক্লিয়ার হবে তোমাদের কনসেপ্টটা। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির প্রশ্ন। তাইলে এই প্রশ্নে দেখো, আমার একটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্পে এম এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এম এর ভ্যালু। এরপর পি এর মান একটা দেওয়া আছে, এরপর এন এর একটা মান দেওয়া আছে, আলফার একটা মান দেওয়া আছে। আমাকে বের করতে বলছে দৃশ্যকল্প একে যদি tan θ = 5/12 হয় এবং cos θ ধনাত্মক হয় তবে m এর মান নির্ণয় করো। tan θ = 5/12, cos θ ধনাত্মক, তাহলে আমাকে একটু ক্যালকুলেশন বুঝে শুনে করতে হবে। cos θ ধনাত্মক এবং tan θ ঋণাত্মক, এটা কোন চতুর্ভাগে সম্ভব? আগে আমাকে এই কনসেপ্টটা বুঝতে হবে। আমরা একটু আগে আস্তাগফিরুল্লাহ থিওরি পড়ছিলাম, সেটা হচ্ছে all sin tan cos cos θ পজিটিভ। cos θ হচ্ছে দুইটা চতুর্ভাগে পজিটিভ, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাইলে আমার tan θ এর ভ্যালু ওটা পজিটিভ, তার মানে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন অনুসারে চিত্রটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে চিত্র যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে বোঝার চেষ্টা করো, চিত্রটা হবে এরকম। চিত্রটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কেন হবে? tan ও পজিটিভ, cos θ পজিটিভ, সেটা বলে দিছে। তাহলে tan মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 12। তাহলে আমার অতিভুজ কত হবে? √12² প্লাস 5² তাহলে √of কত? √12² প্লাস 5² 12² প্লাস 5² মানে কত? 169 মানে হচ্ছে 13। 169 মানে হচ্ছে কত? 13। তাহলে m এর মান বের করতে হবে। এখন আমরা এই যে ভূমি, লম্ব, অতিভুজ, সমকোণী ত্রিভুজ সবই পাইলাম। এখান থেকে আমার যে যে ইনফরমেশনগুলো দরকার আগে সেগুলো বের করে ফেলবো। আমার tan θ দেওয়া আছে, cos θ লাগবে, sec লাগবে, sin লাগবে। তাইলে সুতরাং tan θ দেওয়া আছে, tan θ হচ্ছে 5/12, তারপর cos θ, এখান থেকে cos θ যদি বের করি, cos হচ্ছে ভূতিক, cos θ হচ্ছে 12/13। এখান থেকে যদি sec θ বের করি, sec θ হচ্ছে 13/12। এরপরে যদি আমরা sin θ বের করি, sin θ কত? sin θ হচ্ছে 5/13। তাহলে টোটাল আমার ভ্যালু হচ্ছে এই চারটা। এই চারটা ভ্যালুকে আমরা m এর মান বের করার ক্ষেত্রে কাজে রাখবো। এখন m ইকুয়াল, আগে প্রশ্নটা লিখি, প্রশ্নটাতে কিছু ধাপ অনুসরণ করতে হবে। মাইনাস সাইন মাইনাস θ প্লাস cos মাইনাস θ sec মাইনাস θ প্লাস tan মাইনাস θ। আমাকে একটা বিষয় জানতে হবে, এটা বেসিকে পড়ানোর কথা, সেটা হচ্ছে cos অফ মাইনাস θ হচ্ছে cos θ এবং sec অফ মাইনাস θ হচ্ছে প্লাস sec θ। cos আর sec হচ্ছে মাইনাস খেয়ে হজম করে ফেলতে পারবে, cos আর sec মাইনাস খেয়ে হজম করে ফেলতে পারবে, সেজন্য cos অফ মাইনাস θ সমান প্লাস cos θ, sec অফ মাইনাস θ সমান প্লাস sec θ। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে সেটা পসিবল নয়, অন্য ক্ষেত্রে সেটা কি নয়? পসিবল নয়। তাহলে এখান থেকে আমরা পাবো sin θ, কারণ sin অফ মাইনাস θ মাইনাস sin θ, মাইনাস মাইনাসে প্লাস sin θ, প্লাস এটা প্লাস cos θ হবে, cos অফ মাইনাস θ সমান প্লাস cos θ। এরপরে আসি sec অফ মাইনাস θ সমান প্লাস sec θ, এরপরে tan অফ মাইনাস θ সমান মাইনাস tan θ। যেহেতু আমাদের অল চতুর্ভাগ ফার্স্ট কোয়াড্রেন্ট,
আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিলেই আমাদের ক্যালকুলেশনের রেজাল্টটা চলে আসবে। তাহলে কি আসতেছে দেখো, sin থিটার ভ্যালু আমরা কত পাইছি? sin থিটার ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই 13। তারপর cos থিটার ভ্যালু হচ্ছে প্লাস 12/13। তারপরে হচ্ছে sec থিটার ভ্যালু হচ্ছে 13/12। তারপরে হচ্ছে tan থিটার ভ্যালু হচ্ছে 5/12। tan থিটার ভ্যালু মাইনাস আছে। তাহলে এখন ঘটনা কি ঘটবে দেখো, আমরা যদি লসাগু নিই আমরা ম্যানুয়ালি করতে পারবো, ক্যালকুলেটর লাগবে না। লবটাকে আগে লিখি, হরটাকে উল্টাই লিখলে কাজ শেষ। 13 5 প্লাস 12 ইন্টু, এখানে হর যেহেতু সেম, হরটাকে উল্টাই লিখলাম, লবের ক্যালকুলেশনটা লিখব 13 মাইনাস 5। তাহলে কত আসে? 17 ডিভাইডেড বাই 13 ইন্টু 12 ডিভাইডেড বাই 8। তাহলে আসো আবার 3 দিয়ে ক্যান্সেল আউট করলে এখানে কত আসে? এখানে আসে 2, এখানে আসে কত? 3। তাহলে আলটিমেটলি এখান থেকে রেজাল্ট আসতেছে 51 ডিভাইডেড বাই 26। দ্যাটস দ্য আনসার। তাহলে এম এর মান আশা করি তোমরা বুঝতে পারছো, এম এর ভ্যালু আসছে আমাদের 51 ডিভাইডেড বাই 26। আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখন আমরা পরবর্তী প্রশ্নে আসলাম। পরবর্তী প্রশ্ন, এটাতে আমাকে যে কাজটা করতে হবে, একটা বিষয় খেয়াল করো, এটা অলরেডি আমরা করেছি। সেটা হচ্ছে যদি পৃথিবীর উপর আলফা একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, পৃথিবীর উপরে দুটি স্থানে পৃথিবীর কেন্দ্রে আলফা কোণ উৎপন্ন করে, এই আলফাটা 5 ডিগ্রি 6 মিনিট 36 সেকেন্ড কোণ উৎপন্ন করে এবং পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হয়, তবে স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা অলরেডি পাহাড়ের মধ্যবর্তী দূরত্বের ম্যাথটা করছি, তোমরা ওটা করে ফেলবা। এরপর দেখো, দৃশ্যকল্প একে যদি p = 5 হয় এবং 0 গ্রেটার দ্যান থিটা লেস দ্যান 2π হয়, তবে থিটা এর সম্ভাব্য মান মানে থিটা এর যে মানগুলো বের করা যাবে আমরা সেগুলাই বের করব। তাহলে আসো, এখানে লিখতে পারি অথবা দেওয়া আছে লিখতে পারি। এখানে p = 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। 3 cot স্কয়ার থিটা প্লাস কি 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তাইলে এখান থেকে কত পাচ্ছি আমরা দেখো, p এর ভ্যালু আমাকে বের করতে হবে, থিটা এর সম্ভাব্য মান, p এর মান কত বলছে? p = 5। এই যে p = 5 বলে দিল। তাহলে p = 5 হলে 5 = 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে হয় দুইটাকে কট করে ফেলি, না হয় দুইটাকে কোসেক স্কয়ার করে ফেলি। তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার = কত? 1। তাহলে কোসেক স্কয়ার থিটা জায়গায় আমরা লিখতে পারি 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা = কত? 1 কোসেক স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে দেন আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 4 cot স্কয়ার থিটা = আমরা এই 1টাকে বামে পক্ষান্তর করে নিয়ে আসি, 5 - 1 = 4। তারপর আমরা এখান থেকে পাচ্ছি cot স্কয়ার থিটা = 4 ডিভাইডেড বাই 4। 4 ডিভাইডেড বাই 4 মানে কত? 4 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 1। তাহলে cot স্কয়ার থিটা যদি 1 হয়, cot কত ডিগ্রির ভ্যালু? 1 হবে। দেখো cot স্কয়ার থিটা 1, তাহলে cot থিটা হচ্ছে প্লাস মাইনাস 1, মানে প্লাস 1 হবে একবার, মাইনাস 1 হবে একবার। তাহলে আমার 0 থেকে 2π এর মধ্যে বের করতে হবে সম্ভাব্য মান। তাহলে 0 থেকে 2π মানে কি? 0 থেকে 2π মানে হচ্ছে একটা সার্কেল। 0 থেকে 2π মানে হচ্ছে টোটাল একটা সার্কেল, ঠিক আছে? তাহলে এখন কিভাবে বের করবো দেখো, cot θ = প্লাস মাইনাস 1 পাইছি। এখন cot θ = একবার প্লাস 1 নিয়ে আমরা সম্ভাব্য মান বের করব, আবার cot θ = মাইনাস 1 নিয়ে আমরা সম্ভাব্য মান বের করব। তাইলে হয় cot θ = প্লাস 1। cot θ = প্লাস 1 মানে cot কত ডিগ্রির মান প্লাস 1? cot 45 ডিগ্রি।
cot 45 ডিগ্রি। এটা যেহেতু আমাদের সীমাটা যেহেতু রেডিয়ানে দিছে, যে 2 পাই রেডিয়ানে দিছে, আমরা এটাকেও রেডিয়ানে দিই cot π/4, বা থিটা ইজ ইকুয়াল টু, উভয় পাশ থেকে যদি কটকে সরাই দিই তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/4 রেডিয়ান। এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এবার অথবা cot থিটা ইজ ইকুয়াল টু -1। কট কত ডিগ্রির ভ্যালু? -1। কট কোন চতুর্ভাগে -1 আগে সেটা চিন্তা করো, দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে। তাইলে এটা থেকে আমরা দুইটা ভ্যালু বের করতে পারবো। আগে একটা ভ্যালু বের করে দেখাই, সেটা হচ্ছে cot 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি মানে আমরা যদি রেডিয়ানে বললে সেটা হচ্ছে 3π/4 -1। তাহলে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 3π/4। আবার আরেকটা ভ্যালু পাওয়া যাবে, কারণ মাইনাসের কটের জন্য মাইনাসের দুইটা ভ্যালু পাওয়া যাবে। আমরা 0 থেকে 2π টোটাল একটা পর্যায়বৃত্ত হিসাব করতেছি। থিটা ইজ ইকুয়াল টু 3π/4। আবার cot থিটা ইজ ইকুয়াল টু কত? -1। cot থিটা ইজ ইকুয়াল টু -1 হলে আমরা এখান থেকে পাচ্ছি cot -π/4 -π/4। তাইলে বা থিটা ইজ ইকুয়াল টু কত? -π/4। তাহলে আমাদের সম্ভাব্য মানগুলা যেগুলো চাইছে সেগুলো চলে আসছে। সুতরাং সম্ভাব্য মান সমান, প্রথম ভ্যালুটা হচ্ছে π/4, আরেকটা ভ্যালু হচ্ছে -π/4, আরেকটা ভ্যালু আমরা পাচ্ছি 3π/4। তাহলে টোটাল এই মান তিনটা দিয়ে আমরা কি করতে পারবো? থিটা এর সম্ভাব্য মানগুলা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। তো এখন আমরা আমাদের আজকের ত্রিকোণমিতি ক্লাসের সর্বশেষ প্রশ্নে চলে আসলাম। সর্বশেষ প্রশ্নটা আমরা একটু চোখ বুলিয়ে নিই। প্রশ্নটা হলো l + m, l এর ভ্যালু এখানে দেওয়া আছে, l + m ইকুয়াল টু যদি c হয় তবে দেখাও যে sec θ = c² + 1/c² - 1। তাহলে আমরা লিখি এখানে, অথবা দেওয়া আছে এখানে l ইকুয়াল cot θ, m ইকুয়াল cosec θ। তাহলে শর্ত হচ্ছে কি? সুতরাং l + m ইকুয়াল c। l + m ইকুয়াল যদি c হয় তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি, l এর ভ্যালু হচ্ছে cot θ প্লাস cosec θ ইকুয়াল টু কত? c। তাইলে cot কে আমরা ভাঙি, cot কে ভাঙলে কি হয়? cot মানে হচ্ছে cos θ ডিভাইডেড বাই sin θ প্লাস cosec কে ভাঙলে 1/sin θ ইকুয়াল টু c। তাইলে এখন আমরা যদি লসাগু নিই, এখান থেকে আমরা পাবো sin θ, আর লব থেকে পাচ্ছি 1 + cos θ ইকুয়াল c। দেন আমরা বর্গ করব, কারণ আমার মানে লাগবে c²। তাহলে বর্গ করে দিলে কি হয়? বর্গ করে দিলে আসবে 1 + cos θ হোল স্কয়ার বাই sin θ হোল স্কয়ার ইকুয়াল c²। এখন কি করলাম? বর্গ করলাম, বর্গ করে। তাহলে বর্গ করার পরের কাজটা কি দেখো, বর্গ করার পরের কাজটা হচ্ছে আমরা অপারেটরগুলোকে সেম অপারেটর কনভার্ট করে ফেলবো, হয় cos না হয় sin। তাইলে লবে আছে আমার 1 + cos θ হোল স্কয়ার, 1 + cos θ হোল স্কয়ার, হরে sin θ হোল স্কয়ার মানে sin² θ। sin² θটাকে আমরা লিখতে পারি 1 - cos² θ ইকুয়াল টু c²। দেন আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 1 - cos θ হোল স্কয়ার। 1 - cos θ হোল স্কয়ার মানে কত? 1 +
cos theta ইন্টু 1 মাইনাস cos theta আর উপরে হচ্ছে 1 প্লাস cos theta হোল স্কয়ার ইকুয়াল কত c স্কয়ার। তাইলে এখান থেকে কি পাবো 1 প্লাস cos theta 1 প্লাস cos theta হোল স্কয়ার কাটা গেলে উপর থেকে আমার থাকতেছে 1 প্লাস cos theta ডিভাইডেড বাই 1 মাইনাস cos theta ইকুয়াল c স্কয়ার। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা c স্কয়ার প্লাস 1 c স্কয়ার মাইনাস 1 আমাকে যোজন বিয়োজন করতে হবে। যেহেতু sec আমরা এখান থেকে বের করব cos, আমরা করব বিয়োজন যোজন বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন করলে কি হয় বিয়োজন যোজন করলে আসতেছে 1 প্লাস cos theta মাইনাস 1 প্লাস cos theta তারপর 1 প্লাস cos theta আবার যোজন করব প্লাস 1 মাইনাস cos theta ইকুয়াল c স্কয়ার মাইনাস 1 বাই c স্কয়ার প্লাস 1। আমরা করলাম বিয়োজন যোজন বিয়োজন যোজন। তাহলে এখন কি কি কাটাকাটি যাচ্ছে 1 1 কাটা যাচ্ছে cos theta কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি cos theta প্লাস cos theta প্লাস cos theta মানে হচ্ছে 2 cos theta ডিভাইডেড বাই 2 ইকুয়াল c স্কয়ার মাইনাস 1 বাই c স্কয়ার প্লাস 1। দেন আমরা এখান থেকে পাচ্ছি সর্বশেষ লাইন 2 চলে গেল। এখান থেকে আমরা cos theta এর ভ্যালু পাচ্ছি cos theta ইকুয়াল টু পাচ্ছি c স্কয়ার মাইনাস 1 বাই c স্কয়ার প্লাস 1। দেন cos theta কে আমরা যদি বিপরীতকরণ করে দিই তাহলে পাই যাব sec theta। আমাকে sec theta প্রমাণ করতে বলছে sec theta ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে কি বিয়োজন, এটা করছি বিপরীতকরণ তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। সবাই সাথে থাকবা, যারা গ্রুপে জয়েন হও না গ্রুপে জয়েন হয়ে যাবা। আল্লাহ হাফেজ।